হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 25শে নভেম্বর শিক্ষা, চাকরি ও খেলা পেপার থেকে বাকি থাকা শেষের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে 19শে নভেম্বর থেকে 25শে নভেম্বর পর্যন্ত। তো এর আগে আমরা পার্ট 1 করেছিলাম। তোমরা যারা পার্ট 1 দেখোনি বা মিস করে চলে গেছো, অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখো ওখান থেকে পার্ট 1 দেখে নেওয়া আগে, তারপরে আজকে পার্ট 2টা দেখবে। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, আমি তোমাদেরকে প্রথমবার পড়াবো, মানে প্রথমে একবার পড়বো আমি নিজে, তারপরে আবার সেটাই আমি রিপিট দেবো। তো তোমরা সেখানে বুঝতে পারবে, ভালো করে শুনলে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, যদি ভালো লাগে তবেই কিন্তু লাইক করবে, আর যদি বুঝতে না পারো বা যদি ভালো না লাগে ডাইরেক্ট ডিসলাইক করবে। বুঝতে পারলে? কিন্তু তোমাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই তোমরা বুঝতে পারবে। তোমরা শুরু করেই যে স্কিপ করে চলে যাবে সেটা কিন্তু করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে মন দিয়ে দেখবে, নিশ্চয়ই বুঝতে পারবে। কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তোমরা জানো যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কতটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের ভীষণ ভাইটাল টপিক আছে, একটা প্রধান গুরুত্ব, একদম কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ ইমার্জেন্সি গুরুত্ব। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবে। তো চলো শুরু করছি আজকে পার্ট 2 এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। বন্ধুরা, আজকে আমাদের পার্ট 2। এর আগে পার্ট 1 দেখো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা সেখান থেকে পার্ট 1 দেখে নাও। তো আজকে পার্ট 2 এর প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। দ্বিতীয়বার মায়ানমারের প্রেসিডেন্ট হলেন আং সান সুকি। তো তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, আং সান সুকির ছবি দেখতে পাচ্ছ তোমরা, প্রেসিডেন্ট, মায়ানমারের প্রেসিডেন্ট। তো পড়ছি, মায়ানমারে দ্বিতীয়বারের জন্য আং সান সুকির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি NLD জয়ী হলো সাধারণ নির্বাচনে। গত 13ই নভেম্বর এই ফল প্রকাশের পর জানা গেল 664টি আসনের মধ্যে 346টি আসন পেয়েছে NLD। 2021 সালে মিলিটারি শাসন চলে যাওয়ার পরে এটি ছিল সে দেশের দ্বিতীয় সাধারণ নির্বাচন। দ্বিতীয়বার মায়ানমারের প্রেসিডেন্ট হলেন আং সান সু কি। মায়ানমারে দ্বিতীয়বারের জন্য আং সান সুকির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি NLD জয়ী হলো সাধারণ নির্বাচনে। গত 13ই নভেম্বর এই ফল প্রকাশের পর জানা গেল 664টি আসনের মধ্যে 346টি আসন পেয়েছে NLD। 2011 সালে মিলিটারি শাসন চলে যাওয়ার পর এটি ছিল সে দেশের দ্বিতীয় সাধারণ নির্বাচন। নেক্সট টপিক আছে বিজ্ঞান ও প্রযুক্তি। 94.5% সফল মডার্নার করোনার প্রতিষেধক। মানব শরীরে প্রথম করোনা ভাইরাসের প্রতিষেধক ট্রায়াল করা মডার্না সংস্থার ভ্যাকসিন 94.5% সফল হয়েছে বলে জানিয়েছে আমেরিকা। এর আগে ফাইজার জানিয়েছিল তাদের প্রতিষেধক 90% সফল, কিন্তু পরে জানা গিয়েছিল সামান্য সাইড ইফেক্ট পাওয়া গেছে তাতে, যদিও মডার্না কোনো সাইড ইফেক্টের কথা স্বীকার করেনি। 94.5% সফল মডার্নার করোনার প্রতিষেধক। মানব শরীরে প্রথম করোনা ভাইরাসের প্রতিষেধক ট্রায়াল করা মডার্না সংস্থার ভ্যাকসিন 94.5% সফল হয়েছে বলে জানিয়েছে আমেরিকা। এর আগে ফাইজার জানিয়েছিল তাদের প্রতিষেধক 90% সফল, কিন্তু পরে জানা গিয়েছিল সামান্য সাইড ইফেক্ট পাওয়া গেছে তাতে, যদিও মডার্না কোনো সাইড ইফেক্টের কথা স্বীকার করেনি। বন্ধুরা, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। DRDO দ্বিতীয়বার সফল উৎক্ষেপণ করলো QRSAM সিস্টেম। উড়িষ্যার চান্দিপুরে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO গত 17ই নভেম্বর কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম অর্থাৎ QRSAM সিস্টেম সফলভাবে উৎক্ষেপণ করতে সক্ষম হলো। অগ্নিসংযোগ করা হয়েছিল ইন্টিগ্রেটেড স্টেট রেঞ্জ থেকে। এর আগে 13ই নভেম্বর এটিতে অগ্নিসংযোগ করা হয়। এই মিসাইলটির রেঞ্জ 25 থেকে 30 কিমি। এটি DRDOর সঙ্গে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ও ভারত ডাইনামিক্স লিমিটেড এর সহায়তায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। DRDO দ্বিতীয়বার সফল উৎক্ষেপণ করল QRSAM সিস্টেমের। উড়িষ্যার চান্দিপুরে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ DRDO গত 17ই নভেম্বর কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম অর্থাৎ QRSAM সিস্টেম সফলভাবে উৎক্ষেপণ করতে সক্ষম হলো।
অগ্নিসংযোগ করা হয়েছিল ইন্টিগ্রেটেড স্টেট রেঞ্জ থেকে। এর আগে 13ই নভেম্বর এটিতে অগ্নিসংযোগ করা হয়। এই মিসাইলটির রেঞ্জ 25 থেকে 30 কিমি। এটি ডিআরডিওর সঙ্গে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ও ভারত ডায়নামিক্স লিমিটেডের সহায়তায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। নেক্সট আছে খেলাধুলা থেকে, ভালো করে শোনো। ত্রয়োদশ আইপিএলে বিজয়ী হলো মুম্বাই ইন্ডিয়ান্স। পঞ্চমবারের জন্য আইপিএলে জয়ের মুকুট মাথায় উঠল মুম্বাই ইন্ডিয়ান্সের। 10ই নভেম্বর ফাইনাল ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে 157 রান তাড়া করতে নেমে রোহিত শর্মার দুর্দান্ত ক্যাপ্টেন্সির সহায়তায় মুম্বাই জয়ের হাসি হাসল। পরপর দুবার জয় পেল তারা 2019, 2020-তে। রোহিত শর্মা 68 রান করে 51 বলে তাকে ফাইনাল ম্যাচে গেম চেঞ্জার সম্মানে সাব্যস্ত করা হয়েছে। কিং 11 পাঞ্জাবের KL রাহুল পেলেন অরেঞ্জ কাপ সম্মান। সব থেকে বেশি রান করার জন্য 14টি ম্যাচ থেকেই 670 রান করে তার রানের গড় দাঁড়িয়েছে 55.83। ত্রয়োদশ আইপিএল মরশুমের গেম চেঞ্জার হয়েছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের কাগিসো রাবাদা পেলেন পার্পল কাপ। সর্বোচ্চ সংখ্যার উইকেট 30টি নেওয়ার জন্য পেয়েছেন ওই সম্মানটি। উদীয়মান ক্রিকেটার হিসাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দেবদূত পারিক্কালকে সাব্যস্ত করা হলো। রাজস্থান রয়্যালসের জেফেরা আর্চার পেলেন এই মরশুমের সবথেকে মূল্যবান ক্রিকেটারের সম্মান। ত্রয়োদশ আইপিএলে বিজয়ী হলো মুম্বাই ইন্ডিয়ান্স। পঞ্চমবারের জন্য আইপিএলে জয়ের মুকুট মাথায় উঠল মুম্বাই ইন্ডিয়ান্সের। 10ই নভেম্বর ফাইনাল ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে 157 রান তাড়া করতে নেমে রোহিত শর্মার দুর্দান্ত ক্যাপ্টেন্সির সহায়তায় মুম্বাই জয়ের হাসি হাসল। পরপর দুবার জয় পেল তারা 2019, 2020-তে। রোহিত শর্মা 68 রান করেন 51 বলে তাকে ফাইনাল ম্যাচে গেম চেঞ্জার সম্মানে সাব্যস্ত করা হয়েছে। তো ছবিটা দেখতে পাচ্ছ, দেখো মুম্বাই ইন্ডিয়ান্সের ছবি। কিং 11 পাঞ্জাবের KL রাহুল পেলেন অরেঞ্জ ক্যাপ সম্মান। সবথেকে বেশি রান করার জন্য 14টি ম্যাচ থেকে 670 রান করে তার রানের গড় দাঁড়িয়েছে 55.83। ত্রয়োদশ আইপিএল মরশুমে গেম চেঞ্জার হয়েছেন তিনি। দিল্লি ক্যাপিটালসের কাগিসো রাবাদা পেলেন পার্পল ক্যাপ। সর্বোচ্চ সংখ্যার উইকেট নেওয়ার জন্য উইকেটের সংখ্যা 30টি। উদীয়মান ক্রিকেটার হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দেবদূত পারিক্কালকে সাব্যস্ত করা হলো। রাজস্থান রয়্যালসের জেফেরা আর্চার পেলেন এই মরশুমের সবথেকে মূল্যবান ক্রিকেটারের সম্মান। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। উয়েফা কাপে এগিয়ে বেলজিয়াম ইতালি। ইংল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে 16 নভেম্বর উয়েফা নেশনস লিগ টেবিলের শীর্ষে উঠে এলো বেলজিয়াম। 10 মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ইয়োরি টেলেমান্স। প্রথম গোলের 13 মিনিটের পর আরও একটি গোল করে ইংল্যান্ডের সামনে জয়ের আশা ছিনিয়ে নেন প্রাইস মার্টেন্স। একই দিনে পোল্যান্ডকে 2-0 গোলের ব্যবধানে হারিয়েছে ইতালি। গোল পেয়েছেন জর্জিনহো ও ডোমেনিকা বেরার্ডি। জয় পেয়েছে অস্ট্রিয়া, ডেনমার্কও। ভালো করে শোনো, রিপিট দিচ্ছি। উয়েফা কাপে এগিয়ে বেলজিয়াম ইতালি। ইংল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে 16 নভেম্বর উয়েফা নেশনস লিগ টেবিলের শীর্ষে উঠে এলো বেলজিয়াম। 10 মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ইয়োরি টেলেমান্স। প্রথম গোলের 13 মিনিটের পর আরও একটি গোল করে ইংল্যান্ডের সামনে জয়ের আশা ছিনিয়ে নেন প্রাইস মার্টেন্স। একই দিনে পোল্যান্ডকে 2-0 গোলের ব্যবধানে হারিয়েছে ইতালি। গোল পেয়েছেন জর্জিনহো, ডোমেনিকো বেরার্ডি। জয় পেয়েছে অস্ট্রিয়া ও ডেনমার্কও। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। 2022 মহিলা ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ফিফা গত 17 নভেম্বর ঘোষণা করল যে 2022 সালের অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হতে চলেছে ভারত। এই বিশ্বকাপটি 2021 সালে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অতিমারী পরিস্থিতিতে তা পিছিয়ে 2022 সালে করা হয়েছে। প্রথমবারের জন্য ভারত ফিফা আয়োজিত মহিলা ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, 2020 সালের ফিফা ক্লাব ফুটবল বিশ্বকাপ নির্ঘণ্ট পরিবর্তন করে আগামী বছর কাতারে অনুষ্ঠিত হবে 1 থেকে 11 ফেব্রুয়ারি। 2022 সালে অনূর্ধ্ব 20 মহিলা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে কোস্টারিকায়। এটা কেমন লাগছে শুনতে? অনূর্ধ্ব 20 ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে কোস্টারিকায়, ওকে, বা হবে, এটা হলে ভালো হতো, হবে 2022 সালে এটা হবে কোস্টারিকায়। দেখো রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। 2022 মহিলা ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ ভারত।
বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ফিফা গত 17 নভেম্বর ঘোষণা করল যে 2022 সালের অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হতে চলেছে ভারত। এই বিশ্বকাপটি 2021 সালেই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অতিমারি পরিস্থিতিতে তা পিছিয়ে 2022 সালে করা হয়েছে। প্রথমবারের জন্য ভারত ফিফা আয়োজিত মহিলা ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, 2020 সালের ফিফা ক্লাব ফুটবল বিশ্বকাপ নির্ঘণ্ট পরিবর্তন করে আগামী বছর কাতারে অনুষ্ঠিত হবে 1 থেকে 11 ফেব্রুয়ারি। 2022 সালে অনূর্ধ্ব 20 মহিলা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোস্টারিকায়। ওকে বন্ধুরা, এবারে আছেন প্রয়াণ। তো বন্ধুরা, এখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ সম্বন্ধে বলা আছে, বেশ লেন্থি, আমি খুব ভালো করে পড়ছি, একবার পড়ব। ওকে, দেখো কি আছে। মহাপ্রস্থানে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বাংলা চলচ্চিত্র জগতের অবিস্মরণীয় অভিনেতা তথা প্রবাদ প্রতিম শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন বাঁচানো হলো গত 15 নভেম্বর বেলা 12:15 নাগাদ। তিনি রেখে গেলেন শোকাহত স্ত্রী দীপা চট্টোপাধ্যায় এবং 2 সন্তান পুত্র ও কন্যা সৌগত ও পৌলমীকে। করোনা আক্রান্ত হয়ে গত 6 সেপ্টেম্বর থেকে বেলভিউ নার্সিংহোমে ভর্তি ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। 14 অক্টোবর করোনার রিপোর্ট নেগেটিভ এলেও ফের 25 অক্টোবর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বিভিন্ন কোমরবিডিটির কারণে শারীরিক জটিলতা বৃদ্ধি পায়। ভালো মন্দের দোলাচলের মধ্যেই অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি গত 15 নভেম্বর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। সন্ধ্যে 6:15 নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গান স্যালুট দেওয়ার পর কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় তার। বাংলা অভিনয় তথা চলচ্চিত্র জগতের নক্ষত্র সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম 1956 সালের 19 জানুয়ারি কৃষ্ণনগরে। তার পিতার নাম মোহিত কুমার চট্টোপাধ্যায়, মাতার নাম আশালতা চট্টোপাধ্যায়। তো ছবিটা দেখতে পাচ্ছ। কৃষ্ণনগরেই 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন তিনি। এরপর পিতার চাকরি সূত্রে তার বাকি জীবন কাটে হাওড়ায়। পড়াশোনা করেন হাওড়া জেলা স্কুলে। এরপর বাংলা সাহিত্যে স্নাতক পাশ করেন আর্মহার্স্ট স্ট্রিটের সিটি কলেজ থেকে। স্কুল জীবন থেকেই নাটক আবৃত্তি করতেন তিনি। কলেজে পড়ার সময় থেকেই রেডিওতে কাজ শুরু করেন তিনি। 1959 সালে সত্যজিৎ রায়ের অপু সংসার ছবি দিয়ে সেলুলয়েডের জগতে অভিষেক ঘটে তার। সত্যজিৎ রায়ের 14টি ছবিতে কাজ করেছিলেন তিনি। সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ ছবিতে ফেলুদার চরিত্রে সৌমিত্রবাবুর অভিনয় কালজয়ী ইতিহাস সৃষ্টি করে। তপন সিনহা, মৃণাল সেন, অজয় করের মতো পরিচালকের সঙ্গেও কাজ করেন তিনি। একাধিক নাটকে নির্দেশনাও করেছেন তিনি। আবৃত্তি পাঠ ছিল তার সহজাত। গীত বিতান কার্যত মুখস্থ বলতেন তিনি। শুধু বঙ্গ বা দেশ নয়, তার শিল্পদক্ষতা আন্তর্জাতিক স্তরেও সমাদিত হয়েছে। পদ্মভূষণ, দাদাসাহেব ফালকে, বঙ্গবিভূষণ এর পাশাপাশি 2017 সালে ফ্রান্সের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান লিজিও অফ অনার পান সৌমিত্র চট্টোপাধ্যায়। তার অভিনীত ছায়াছবিগুলি হল অপুর সংসার, অভিযান, ঘরে বাইরে, দেখা, অরণ্যের দিনরাত্রি, কাপুরুষ, হীরক রাজার দেশে, গণশত্রু, কোনি, অতল জলের আহ্বান, 10 মাস 10 দিনের পর, ময়ূরাক্ষী, চারুলতা, অগ্রদানী, আতঙ্ক, অশনি সংকেত, শ্রাবণের ধারা, সোনার কেল্লা, শাখা পোশাকা, সাজবাতি, পদক্ষেপ, 3 ভুবনের পারে, আকাশকুসুম, রূপকথা, গণদেবতা, দেবী, জয় বাবা ফেলুনাথ এবং আরও প্রভূত চলচ্চিত্রে তার অভিনয় কিংবদন্তি হয়ে আছে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলার তথা দেশের শিল্প সংস্কৃতির মহলে। শোকাস্তব্ধ তার আপামোর শিল্প অনুরাগীরা। বন্ধুরা দেখো, এখানে একটা কথা বলি তোমাদেরকে। আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণটা একবার মাত্র পড়লাম, এরপরে বাকি আরও 2-3 জনের প্রয়াণ আছে, তো ওনাদের পয়েন্টগুলো আমি একবার পড়ছি। ওকে, তো দেখো, এটা পড়ছি এ কারণেই যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণটা যেহেতু খুব বড় ছিল, তো আমি একবার পড়লাম। 2বার পড়লে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, তাই আমি বাকি যেগুলো আছে সেগুলো একবার করে পড়ছি। ভালো করে শোনো তোমরা। নেক্সট আছে রে ক্লিমেন্স। প্রয়াত হলেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার রে ক্লিমেন্স। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। গত 15 নভেম্বর
ক্লিমেন্সের মৃত্যুর খবর পাওয়া যায় ব্রিটিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে। দেশের জার্সিতে 61টি ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া লিভারপুল, টটেনহামের হয়েও খেলেছেন তিনি। লিভারপুলের হয়ে 14 বছরেরও বেশি সময় ধরে 450টিরও বেশি ম্যাচ খেলেছিলেন তিনি। 3বার ইউরোপিয়ান কাপ পান, 2বার উয়েফা কাপ জিতেছেন রে ক্লিমেন্স। নেক্সট আছে অর্জুন প্রজাপতি। তো ছবিটাকে দেখে নাও, অর্জুন প্রজাপতি রাজস্থানের একজন স্থাপত্য শিল্পী। ওকে, খুব বড়সড়, একদম ভীষণ ভীষণ ফেমাস। দেখো কি আছে অর্জুন প্রজাপতি। রাজস্থানের প্রখ্যাত স্থাপত্য শিল্পী অর্জুন প্রজাপতি প্রয়াত হলেন 12 নভেম্বর জয়পুরের এক হাসপাতালে। জানা গেছে তিনি কোভিড আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 64 বছর। তাকে বলা হয় মহারথী অফ ক্লোনিং। ব্রিটেনের রাজপুত্র চার্লস, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, পদ্মশ্রীপ্রাপ্ত পণ্ডিত বিশ্বমোহন ভাট প্রমুখ সেলিব্রিটিদের হুবহু নিখুঁত স্থাপত্য মূর্তি গড়ে তিনি চমকে দিয়েছিলেন গোটা বিশ্বকে। ঐতিহ্যমণ্ডিত বাণী স্থাপত্য শিল্পকে তিনি প্রথম দেশ ও বিদেশে জনপ্রিয় করে তোলেন, এক অনন্য পরিচয় প্রদান করেন। পরবর্তীকালে এই শিল্প অর্জুনের বাণী স্থানী নামে পরিচিত হয়। তার স্থাপত্য নিদর্শন লন্ডনের রয়্যাল অ্যালবার্ট প্যালেস এবং আমেরিকার ইন্ডিয়ান কালচারাল সোসাইটিতে রাখা হয়েছে। 2010 সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। বিল ক্লিন্টন তাকে ম্যাজিশিয়ান অফ কালচার উপাধিতে ভূষিত করেন, কারণ অর্জুন প্রজাপতি তার ক্লোন মাত্র 20 মিনিটে তৈরি করে দিয়েছিলেন। বন্ধুরা দেখো, আমাদের শেষ লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, অলোক রঞ্জন দাশগুপ্ত। প্রয়াত হলেন প্রখ্যাত কবি অলোক রঞ্জন দাশগুপ্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। গত 17 নভেম্বর জার্মানিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1992 সালে মর্মি করাত কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। এই কাব্যগ্রন্থই পরবর্তীতে তাকে প্রবাসী ভারতীয় তথা দেশের জনবাসীদের কাছে মধ্যে জনপ্রিয় করে তোলেন। এছাড়াও তিনি রবীন্দ্র পুরস্কার ও আনন্দ পুরস্কার লাভ করেন। তো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে। যদি তোমরা শেষ পর্যন্ত দেখে থাকো তবে তোমরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বুঝতে পারবে। যদি ভালো লেগে থাকে জানো তোমরা কী করতে হয়। তো এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।